প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমরা আজ আলোচনা করব বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংকট এবং করণীয় নিয়ে। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর এস ফায়েজ, শিক্ষাবিদ ও চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। স্যার, আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নানা রকম সংকট আছে। আপনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, বিভিন্ন দায়িত্বে ছিলেন, এখন ইউজিসির দায়িত্বে এসেছেন। আপনার কাছে মোটা দাগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংকট কোথায় দেখেন? আমি প্রথমে বিশ্ববিদ্যালয় পর্যায়ের কথাটা বলবো, দেন চলে যাব প্রাইমারি লেভেলে। বিশ্ববিদ্যালয়ে যারা আমরা লক্ষ্য করেছি অনেক দিন থেকে, সবচেয়ে মেধাবী যারা, তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। কিন্তু ভর্তি হওয়ার পরে যে সুযোগটা আমাদের দেওয়া উচিত তাদেরকে, সেটা কোনোভাবেই দিতে পারছি না। তারা যে হলে থাকছে, এটা পরিবেশ একেবারেই কনজেনিয়াল না, গাদাগাদি করে থাকছে, অন্যের করুণায় থাকছে। এখানে প্রভোস্ট, হাউস টিউটর, কারো কোনো ভূমিকা নেই, এমন অবস্থাতেই ছিল। ছাত্র নেতৃবৃন্দ যারা নিজেদের স্টাইলে নেতৃবৃন্দ, তারা তাদের মতো করে এই ছেলে মেয়েগুলোকে কন্ট্রোল করতো। ছাত্র নেতৃবৃন্দ বলতে স্যার ছাত্র সংগঠনের নেতৃত্ব, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, অফকোর্স সেই সময় যারা, কিছুদিন আগের কথা বলছি আমি, লম্বা সময় ধরে। তো সেখানে দেখা যাচ্ছে ছাত্ররা পড়াশোনার সুযোগ তো পাচ্ছেই না, তাদেরকে আগামীকাল হয়তো পরীক্ষা, আজকে তাদেরকে প্রসেশনে পার্টিসিপেট করতে বাধ্য করা হচ্ছে। তারা দে ইউজড টু বি ট্রিটেড লাইক স্লেভস, এমন একটা অবস্থা ছিল। কোনোভাবেই পড়াশোনার সুযোগ তারা পাচ্ছিল না। দে ওয়ার ডিকটেটেড টু পার্টিসিপেট ইন প্রসেশনস অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস। আর লাইব্রেরিতেও সেই সুযোগ ছিল না, ল্যাবরেটরিতেও ছিল না। ডাইনিং হল ফ্যাসিলিটিস বলতে একেবারে নিম্নমানের সব কিছু। এতে করে একটা ছেলের যে চাহিদা গড়ে ওঠার জন্য, পড়াশোনা করে একটা জায়গায় পৌঁছাবার জন্য যে বিষয়টা, যে স্বপ্ন নিয়ে তারা এসেছিল, এটা আমরা দিতে পারিনি বহুদিন থেকে। এখন মনে হচ্ছে এখান থেকে মুক্তি পেয়েছে ইনশাআল্লাহ। তো ডেফিনেটলি ফ্রম নাও অনওয়ার্ড আমরা আশা করছি যে আরও এগিয়ে যাব আমরা, ছাত্ররা এগিয়ে যাবে, ভালো ফলাফল রাখবে। এরা কিন্তু অনেক মেরিটোরিয়াস, দেখেন বাইরে গেলে কত প্রতিভাস্বাক্ষর তারা রাখছে। এখানে কিন্তু তারপরেও চ্যালেঞ্জ মোকাবেলা করে যেভাবেই হোক না কেন, যেহেতু তারা অত্যন্ত মেরিটোরিয়াস, তারা কিন্তু প্রতিভার স্বাক্ষর রাখতে পারছে। কিন্তু যদি আমরা কনজেনিয়াল এনভায়রনমেন্ট দিতে পারতাম, দে উড হ্যাভ বিন রিয়েলি ট্যালেন্টেড। আর প্রাইমারি লেভেলে যদি আসি, এখন প্রাইমারি লেভেলে দেখা যায় এই ছেলে মেয়েগুলো তো প্রাইমারি লেভেল থেকে বিশ্ববিদ্যালয়ে আসছে অ্যাজ মেরিটোরিয়াস স্টুডেন্টস। কিন্তু প্রাইমারি লেভেলে যারা শিক্ষা দান করছে, সেখানে দেখেন যে বেতনটা দেওয়া হচ্ছে শিক্ষকদেরকে, এতে মেধাবী ছাত্রছাত্রীদেরকে শিক্ষক হিসেবে অ্যাট্রাক্ট করা প্রাইমারি লেভেলে খুবই ডিফিকাল্ট। যে কারণে নিম্নমানের শিক্ষক দিয়ে তাদেরকে পড়াশোনা করানো হচ্ছে। তো এখানে বিরাট একটা ঘাটতি। আমি বলি এডুকেশন সেক্টরে প্রচুর বাজেটারি অ্যালোকেশন থাকা উচিত, যাতে সত্যিকার মেরিটোরিয়াস যারা, তারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসবে, যারা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে আসতে পারছে না অথচ অত্যন্ত মেধাবী, তারাও যেন আকৃষ্ট হয় গ্রামের এই প্রাইমারি লেভেলে গিয়ে পড়াশোনা করাতে। তার নিজের গ্রামের বাসায় থেকে সে পড়াশোনা করাবে, যেটি আগে ছিল। এটা একটা অ্যাট্রাকশনের জায়গা ছিল শিক্ষকতা, এখন যেন বাধ্য হয়ে যাচ্ছে। তো এটা যদি আমরা করতে পারি, এই দুটো জায়গায় যদি অ্যাড্রেস করতে পারি, এনভায়রনমেন্টে দিতে পারি, তাহলে অবশ্যই খুব ভালো করবে। আমাদের যে ধরেন শিক্ষা ব্যবস্থা যেটাই হোক না কেন, গিভ দেম কনজেনিয়াল এনভায়রনমেন্ট, তারা ভালো করবে ইনশাআল্লাহ। স্যার, এই যে ছাত্র রাজনীতির কথা বললেন, বিশেষ করে বড় রাজনৈতিক দলে যে লেজুর ভিত্তির রাজনৈতিক যে সমস্যা সেটা বলেছেন, কিন্তু একই সাথে আমরা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিও তো দেখি, বিভিন্ন দলে বা বিভিন্ন রঙে বিভক্ত। এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা কাঠামো আমরা তো জানি যে সেখানে হল প্রশাসন থাকে, প্রভোস্ট থাকে। তারা কি ঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেছে? এটা অত্যন্ত ভালো একটা প্রশ্ন। আইডিওলজিক্যালি তারা কোনো একটা দলের সমর্থক হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু এটার যেন দিস ইজ নট বিং রিফ্লেক্টেড ইন দেয়ার অ্যাক্টিভিটিস। ছাত্রদের সাথে যখন সম্পর্ক থাকবে, সেই জায়গাটায় যেন
কোনোভাবেই এটা জায়গা না পায়, এটা স্থান না পায়। একইভাবে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাইকে ছাত্রকে ছাত্র হিসাবে দেখে, শিক্ষককে সেভাবেই দেখে, কর্মকর্তা, কর্মচারী সেভাবেই দেখে দলমতের ঊর্ধ্বে উঠে তাকে পরিচালনা করতে হবে। বাট তার ভিতরে একটা ডেফিনেটলি একটা আইডিওলজি থাকতে পারে, একটা দলের প্রতি সমর্থন থাকতে পারে, কিন্তু সেটা যেন কোনোভাবেই রিফ্লেক্টেড না হয় যে ছাত্রদের মধ্যে বা কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকদের মধ্যে। সেখানে দলমতের ঊর্ধ্বে থাকতে হবে, পার্টিকুলারলি দ্য ভাইস চ্যান্সেলর। ওনাকে তো অবশ্যই দলমতের ঊর্ধ্বে থাকতে হবে, ওনাকে দলের চেয়ারের মর্যাদার প্রতি আকৃষ্ট থাকতে হবে, কিন্তু কোনো মোহ কাজ করবে না। যদি কারো কোনো মোহ কাজ করে, ফর দ্যাট ম্যাটার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, যে কিনা তার ইচ্ছাটাকে প্রকাশ করবে, সে আগ্রহ প্রকাশ করবে, হি ইজ নট সুইটেবল টু বিকাম দ্য ভাইস চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি। সরকারের দায়িত্ব হচ্ছে সত্যিকারভাবে ভালো একটা লোককে বেছে নিবে, যাদের পদের প্রতি মোহ নেই কিন্তু সম্মান বোধ আছে, এমন ব্যক্তিকেই উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া উচিত। সেই ক্ষেত্রে সে ডেফিনেটলি, ইফ দ্য ভাইস চ্যান্সেলর ইজ ইন এ কারেক্ট পজিশন, ডেফিনেটলি তার খুব সহজ হবে অন্যদের সবাইকে সে জায়গাটায় রাখার বিষয়। বাট ইফ দ্য ভাইস চ্যান্সেলর গোজ বিয়ন্ড লিমিট, যে সরকারকে খুশি করা বা সরকারের যে কর্মপদ্ধতি সেটাকেই বাস্তবায়ন করা, এটাই আমার দায়িত্ব, এইভাবে যদি ভাবে, দেন হি ইজ নট এ ভাইস চ্যান্সেলর। এখানে স্যার আপনি সুন্দর করে বলেছেন, আপনি নিজেও ভাইস চ্যান্সেলর ছিলেন, আপনি তখন আপনার মতো করে প্রশাসন চালানোর চেষ্টা করেছেন এবং আমরা সেটা দেখেছি। এখন যেটা আপনি বললেন যে লোভ থাকবে না, কিন্তু আমরা বাস্তবতা কি দেখি? এখন অন্তত 55টি পাবলিক বিশ্ববিদ্যালয় চালু আছে এবং এই গত 15-16 বছরে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে দল দাসে পরিণত করার জন্যে এই যে বিভিন্ন পোস্ট পজিশন দেওয়া হয়েছে, বিশেষ করে ভাইস চ্যান্সেলরের পোস্ট পজিশনগুলো, এই সব জায়গায় ইন্টারভিন করার জন্যে ইউজিসি আসলে কি ভূমিকা রাখতে পারে সেটা একটু বলবেন। একই সাথে ইউজিসির আসলে ম্যান্ডেট কতটুকু আছে? প্রথমে বলি, যেটা আপনি বললেন যে সরকার যাদেরকে নিয়োগ করছেন তাদেরকে যে তাদের স্বার্থ উদ্ধার করবে, এই চিন্তা ভাবনা থেকেই করছে কতটুকু, আর কতটুকু যিনি উপাচার্য পদে নিয়োগ পাচ্ছেন বা সিমিলার পদে প্রভিসি ট্রেজারার, উনি নিজের থেকে চিন্তা করছেন আমাকে এটা করতে হবে, আমাকে সরকারের কিংবা দলের যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করতে হবে। উনি পলিটিশিয়ানদের চেয়ে বড় পলিটিশিয়ান হয়ে যাওয়ার চেষ্টা করছেন, এটা কিন্তু ওনার বিষয়। এটা আমার বিশ্বাস কোনো সরকারই চাইবে না, কোনো সরকার চাইবে না যে সে আমার এজেন্ডা বাস্তবায়ন করুক। সরকার চাইবে যে বিশ্ববিদ্যালয়টা ভালোভাবে চলুক, সুনামের সাথে চলুক, এবং সেক্ষেত্রে এটার যে বেনিফিট সেটা সরকারও পাবে, অবশ্যই পাবে। কিন্তু আমরা অনেক সময় আউট অফ দ্য ওয়ে গিয়ে সরকারকে খুশি করার চেষ্টা করি। দিস ইজ দ্য ফেইলিউর অফ দ্য পার্ট অফ দ্য পারসনস। স্যার, সেক্ষেত্রে যেটা বলছিলাম যে এখানে ইউজিসি কতটুকু ইন্টারভিন করতে পারে এবং ইউজিসির ম্যান্ডেট আসলে কতটুকু আছে? এই পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে ভাইস চ্যান্সেলর নিয়োগের বিষয়ে ইউজিসির ভূমিকা নেই, এটা সরকার সরাসরি এই দায়িত্বটা পালন করে। প্রাইভেট সেক্টরে যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে উপাচার্যগুলো নিয়োগ দেওয়া হচ্ছে, উপাচার্য ট্রেজারার, সেখানে ওনারা একটা প্যানেল পাঠান, যে আমাদের দায়িত্ব হয়ে যায় দেখা যে who fulfills the requirements of the University Grants Commission, who doesn't fulfill, এটাই আমরা জানাই। সেখান থেকে বেছে নেন ওনারা একজনকে, আলটিমেটলি চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি উনি নিয়োগ দেন। প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে অনেক দায়িত্ব পালন করার জায়গা আছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের, প্রতিনিয়ত মনিটরিংয়ের মধ্যে দিয়ে পড়তে হচ্ছে তাদেরকে। ইভেন ইন দ্য পাবলিক সেক্টর, যদি দেখা যায় যে নিয়মের বাইরে গিয়ে আইনের মধ্যে না থেকে কিছু করছেন বেশি বেশি করে, সেক্ষেত্রে অবশ্যই আমরা ইন্টারফেয়ার করতে পারি, ইন্টারভিন করতে পারি। তবে আমরা চাইব সহযোগিতার মধ্যে দিয়ে এগিয়ে যাইতে। ইটস নট দ্যাট উই ওয়ান্ট টু ডমিনেট ইন সাচ এ ওয়ে যে আমরা ডিকটেট করছি, তা না। আমরা একটা কমিটির, একটা টিম ওয়ার্কের মধ্যে দিয়ে এগিয়ে যেতে চাচ্ছি। এটাই হচ্ছে বর্তমানে আমরা যেটা চিন্তা করছি। বাট অ্যাট দ্য সেম টাইম অনিয়ম হলে অবশ্যই সেটাকে আমরা চিহ্নিত করব এবং ব্যবস্থা গ্রহণ করব। আমরা আরও কিছু অভিযোগ শুনি যে বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠা হয়, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, সেখানে একাডেমিক ভবন তৈরি করা বা ডিপার্টমেন্ট খোলার ক্ষেত্রে যতটা আগ্রহ, অনেক বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়েও অনেক বিশ্ববিদ্যালয় আছে
যে গ্রন্থাগার নাই, লাইব্রেরি নাই, এমন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি নাই, এরকম বিশ্ববিদ্যালয়ের বিষয়ে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? একই সাথে এরকম অভিযোগ আছে যে ডিপার্টমেন্ট খুলে নিয়োগ বাণিজ্য, যে আপনি বলেন ভাইস চ্যান্সেলর বা রেজিস্ট্রার বা এইসব গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা থাকে তাদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগও আছে। আপনার প্রথমে লাইব্রেরি ফ্যাসিলিটিস বলি। জি। এটা তো একটা রিপোজিটরি অফ নলেজ লাইব্রেরি। এখানে যে কোনো ছাত্র পড়াশোনার সুযোগ পাবে, ভালোভাবে সময় কাটাবে, জ্ঞান অর্জন করবে লাইব্রেরিতে। সব কিছু অ্যাভেইলেবল থাকবে তার। জ্ঞান অর্জনের ক্ষেত্রে যা যা তার চাহিদা সব কিছু যেন মেটাতে পারে লাইব্রেরি, সেই ব্যবস্থা থাকবে। তো এমনটি কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে আমাদের নাই। তবু যতটুকু না থাকলে নয়, এমনটিও মনে হয় অনেক জায়গায় আমরা পাচ্ছি না। মিনিমাম রিকোয়ারমেন্ট এটা নাই, দেখছি আমরা অবশ্যই। তো সেটা কিছুটা প্রাইভেট সেক্টরে একটু বেশি পরিমাণে বলবো। পাবলিক সেক্টর যেগুলো অনেক আগের বিশ্ববিদ্যালয়, সেখানে মোটামুটি আস্তে আস্তে গড়ে তুলেছে। তারপরে আমরা যদি ঢাকা ইউনিভার্সিটির দিকে তাকাই, দেখব যে সেখানে কিন্তু লাইব্রেরিতে দেখবেন গাদাগাদি করে থাকছে, লাইন দিয়ে সব যাচ্ছে। তারা বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য পড়াশোনা করতে যাচ্ছে। সে যে বিষয়ে সে পড়াশোনা করছে সেখানে জ্ঞান অর্জন করাচ্ছে। দেখা যাচ্ছে বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যে প্রিপারেশন দরকার সেটাকেই লাইব্রেরিটাকে সেভাবে সে ব্যবহার করছে। তো এটা হচ্ছে, কিন্তু এমন থাকা উচিত সব কিছুই থাকবে সুযোগ সুবিধা। সে জ্ঞান অর্জন করার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন সবটুকু থাকবে, এটা অবশ্যই হওয়া উচিত। সেটা আমরা সচেতন আছি, অবশ্যই সচেতন আমরা দেখভাল করার চেষ্টা করি। কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এতটা বেশি আমরা যে টাকা পয়সা যে জোগাড় করা সরকারের কাছ থেকে খুব কঠিন হয়ে যায়। এমনকি এইবারও দেখা যাচ্ছে যে আগের বাজেটের চেয়েও কিছুটা কাটতে হচ্ছে, বাধ্য হচ্ছে সরকার, এটা বুঝতে পারছি। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর চাহিদা এত বেশি যে সেখানে আমরা কম্প্রোমাইজ করাটা খুব ডিফিকাল্ট। আর নিয়োগ বাণিজ্য নিয়ে কিছু বলবেন কিনা? নিয়োগ বাণিজ্য এটা প্রমাণের বিষয়ে প্রুফ করতে হবে, করাতে ডিফিকাল্ট। পাবলিক ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বাণিজ্য আমি খুব ডেফিনিট না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। এটা কীভাবে হচ্ছে, কেন হতে পারছে, এটা আমার বিয়ন্ড মাই নলেজ। আমরা একটা সেমিনার, আমি এক প্রশ্নটা করলাম এই কারণে, আমরা পত্রপত্রিকায় দেখলাম একটা সেমিনার হয়েছে শিক্ষা নিয়ে, সেখানে এই প্রসঙ্গগুলো এসেছে। এটা আমি পত্রিকা থেকে দেখে আপনাকে প্রশ্নটা করেছি। নিয়োগ বাণিজ্যটা হতে পারে চাকরির ক্ষেত্রে অন্য জায়গায়, কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বাণিজ্য সেটার চেয়ে বলবো পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে নিয়োগ পাওয়া, এটাই বেশি প্রাধান্য, খুব বেশি করে প্রাধান্য পেয়েছে এটা। টাকার বিনিময়ে এটা আমি অ্যাটলিস্ট 100% এনশিওর করতে পারবো না বা নিশ্চিত হয়ে বলতে পারবো না। আপনি তো ইউজিসি চেয়ারম্যান হিসেবে আপনার কমিশন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে তো বিশেষভাবে দেখভাল করছেন। আপনি চেয়ারম্যান হওয়ার পর বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় তো প্রত্যক্ষভাবে দেখছেন, কি অবস্থা এখন? এখানে আমরা যেভাবে চাই, যারা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সংশ্লিষ্ট ট্রাস্টি বোর্ডের মেম্বার, তারা সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করবে। সোশ্যাল রেসপন্সিবিলিটি, মরাল রেসপন্সিবিলিটি, সমাজ তাদেরকে অনেক কিছু দিয়েছে। এই জন্যই তারা আজকে অনেক বিত্তবান হিসেবে জায়গা করে নিয়েছে তারা। এখন তাদের দায়িত্ব হচ্ছে সমাজকে ফিরিয়ে দেওয়া। তো সেটা না করে এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে অনেকেই চিন্তা করছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। তো সেটা আমরা যেমন করেই ঠিক করব, যেটা ব্যবসা প্রতিষ্ঠান নয়, এটা ব্যবসা করার জায়গা না, এখানে সামাজিক দায়বদ্ধতা থেকে তাকে দায়িত্ব পালন করতে হবে। সেটা আমরা এনশিওর করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। উই আর ভেরি সিরিয়াস অ্যাবাউট দ্যাট। এমনিতে স্যার বিশ্ববিদ্যালয়, মানে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয়ের কতগুলো উদ্যোগ আপনারা নিয়েছিলেন, বিশেষ করে সেমিস্টার, পাবলিক বিশ্ববিদ্যালয়ে 6 মাস, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে 4 মাস করে, সেই সমন্বয় কি এখন করা সম্ভব হয়েছে? বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইনেই চলার চেষ্টা করে, সেখানে তাদের যে অটোনমি সেটা আছে। পাবলিক সেক্টরে তো ভীষণভাবে সেটা কাজ করে।
প্রাইভেট সেক্টরে আমাদের একটা দিক নির্দেশনা থাকে, সেটা ফলো করে তারা কাজ করে। এখানে যতটুকু পারা যায় ফ্লেক্সিবল হওয়ার চেষ্টা আমরা করব ভাবছি, যে সেখানে এবং পাবলিক প্রাইভেট যে একটা সেতু বন্ধনের মধ্যে দিয়েও যেন কাজ করতে পারে। ফর দ্যাট ম্যাটার যে পিএইচডি প্রোগ্রামগুলোর কথা ভাবছি আমরা, যে প্রাইভেট লেভেলে দেখা যাচ্ছে অনেক ভালো ভালো শিক্ষক আছেন, অনেক ভালো ভালো লাইব্রেরি আছে, ল্যাবরেটরি আছে। সেখানে আমরা মনে করছি যে তাদেরকে পিএইচডি ডিগ্রি প্রদানের ক্ষেত্রে আমরা একটা সুযোগ দিতে পারি, চিন্তা করছি। এবং সেই ক্ষেত্রে স্যান্ডউইচ প্রোগ্রামে যদি এমন হয় যে প্রাইভেট ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি যৌথভাবে একজন সুপারভাইজার থাকছেন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, আরেকজন থাকছেন পাবলিক ইউনিভার্সিটি থেকে, সেখানে এমন হতে পারে যে বাইরের সাথেও সম্পর্ক নিয়ে কাজ করতে পারে। তো সেটা আমরা এনকারেজ করব, যেন এই গবেষণার জায়গাটা পাবলিক প্রাইভেট দুটো জায়গাতেই এগিয়ে যেতে পারে। ইউজিসির একটা নিয়ম আছে, আমরা দেখতে পাচ্ছি যে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য কমপক্ষে 3 বিঘা জমি থাকা একটা বাধ্যতামূলক একটা নিয়ম করেছেন আপনারা। তো ঢাকা শহরে একত্রে এই 3 বিঘা জমি পাওয়া তো আসলে অনেক কঠিন। এই 3 বিঘা জমি থাকার যে ফিলোসফি বা দর্শনটা কি ছিল, এবং এইটা আপনারা নতুন করে পরিমার্জন বা সংশোধনের কোনো চিন্তা করেছেন কিনা? 3 বিঘা জমির যে বিষয়টা, এটা ফুল কমিশনের সিদ্ধান্ত। ফুল কমিশন বলতে কমিশনের আমাদের কমিশনের 5 জন অনারেবল মেম্বার্স, দ্য চেয়ারম্যান, আর কিছু পার্ট টাইম মেম্বার, সবাই মিলে। পার্ট টাইম বলতে কিছু কিছু ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর্স। তো এই ফুল কমিশনের সিদ্ধান্ত, সেটা তো ফুল কমিশনের সিদ্ধান্তটাই আসল জায়গা। তারপরেও এটা ডেফিনেটলি চিন্তাভাবনা করার সুযোগ আছে বলে আমি মনে করি। আমি ব্যক্তিগতভাবে যেটা ভাবি যে এটাকে আমি খুব ক্লারিক্যাল ওয়েতে দেখতে চাই না, আমি চাই একজন অ্যাডমিনিস্ট্রেটরের দৃষ্টিভঙ্গি থেকে দেখতে, যে আমার প্রয়োজন যেটা চিন্তা ভাবনা করছি, কেন 3 বিঘার কথা চিন্তা করছি, এসব কিছু বিবেচনায় রেখে যদি দেখা যায় যে না, এ 3 বিঘা জমি ঢাকা সিটিতে নেই, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা তার আছে, যে ধরেন ফ্লোর স্পেস অ্যান্ড এভরিথিং, সেখানে ডেফিনেটলি সে একটা বিশ্ববিদ্যালয়ের মতো করে চলার মতো অবস্থায় সে দাঁড়াতে পারছে। তো সেখানে যদি এমন দেখা যায় যে বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকাণ্ডগুলো বিশ্ববিদ্যালয়ের মতো করেই চলছে বা চলতে পারছে, সেখানে বোধহয় চিন্তা ভাবনার একটু সুযোগ আছে বলে আমি মনে করি। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা। বাট কমিশন যে সিদ্ধান্ত নেবে সেখানে স্টিক করতে হবে আমাদেরকে, ফুল কমিশন। মানে এখানে আপনারা বিবেচনা করবেন যে ফ্লোর স্পেস আছে কিনা, বা কি উদ্দেশ্যে ওই শিক্ষা বা লোকেশন কোথায়, নানা কিছু আপনারা। 3 বিঘা জমির ওপরে একটা দোতলা একটা বিল্ডিং যে স্পেসটা দিবে, যদি একটা 10 তলা কি 12 তলা বিল্ডিং, এখন তো হাই রাইজিংয়ের চিন্তাভাবনা হচ্ছে, তার চেয়ে অনেক বেশি স্পেস দিতে পারছে। সেফটি মেজার্সগুলো নিশ্চিত করে, অন্যান্য এনভায়রনমেন্টগুলোকে কনজেনিয়াল রাখার জন্য যা দরকার সেগুলো নিশ্চিত করে, তাহলে আমার মনে হয় চিন্তাভাবনার সুযোগ আছে। 2-1টা ইউনিভার্সিটি এখানে যেটা আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা সিটির মধ্যে খুব ভালোভাবে চলছে, খুব ভালো কাজ করছে, কিন্তু একেবারে 100% যে 3 বিঘা জমি এটা তো পাওয়া সম্ভব না একসাথে ঢাকা সিটির মধ্যে, একটু দূরে যাচ্ছে। কিন্তু যেগুলো ধরেন যেখানে মেয়েরা পড়াশোনা করছে, 2-1টা আমাদের একটা বিশ্ববিদ্যালয়তে আমরা জানি সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটি, সেখানে আমরা দেখবেন যে মেয়েরা পড়াশোনা করছে, এই আশেপাশে জায়গা থেকে তারা আসছে। তারা যদি এই 3 বিঘা জমি পাওয়ার জন্য তাদেরকে দূরে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে অভিভাবকরা কমফোর্টেবল ফিল করবে না। তো সেটা যদি দেখা যায় যে এনাদের স্পেস খুব বেশি পরিমাণে পড়ে আছে, কাজে লাগছে না, কিন্তু জমির পরিমাণ 3 বিঘা না, সেখানে রিকনসিডার করার সুযোগ আছে বলে আমি মনে করি। জি স্যার, আমরা বেসরকারি বা সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষার কথা আলোচনা করছিলাম, যে একটা আমরা প্রায়শই শুনি যে শিক্ষার মান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে অনেক প্রশ্ন আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মান নিয়েও প্রশ্ন আছে। আপনি এই বিষয়টা চিন্তা করেছেন কেন? আপনি যদি প্রকৃতভাবেই যে সবচেয়ে মেধাবী তাকে আকৃষ্ট করতে পারেন, সুযোগ সুবিধাগুলো সেভাবেই দিতে পারেন, তাহলে ডেফিনেটলি হি উইল মেক এ গুড টিচার ইফ হি ইজ মেরিটোরিয়াস। তা আমাদের তো প্রচুর ছেলে মেয়ে হাইলি মেরিটোরিয়াস, তাদেরকে
আকৃষ্ট করা এবং সুযোগ সুবিধা নিশ্চিত করা। পাবলিক সেক্টরে যে স্যালারি পাচ্ছে মোটামুটি একটা ভালো জায়গায়, কিন্তু পাবলিক ইউনিভার্সিটিগুলো চিন্তা করা যায় না। এই স্যালারি দিয়ে একজন শিক্ষক সুস্থভাবে পড়াশোনা করবে, পড়াশোনা করাবে, এটা একটু এক্সপেক্ট করা ডিফিকাল্ট হয়ে যায়। উই হ্যাভ টু মেক শিওর দে আর গেটিং প্রপার স্যালারি। তাদের যে প্রয়োজনটা, সেই প্রয়োজনটা যেন সহজেই মেটাতে পারে। শুধু ইউনিভার্সিটিগুলোতে না, আমি বলবো প্রাইমারি লেভেলেও সেটা নিশ্চিত করতে হবে। আমাদের সরকারের দায়িত্ব চলে এসছে বাজেট যথেষ্ট পরিমাণে বাড়ানো এবং এখানে স্যালারির ব্যাপারটাকে গভীরভাবে চিন্তা করা, সুযোগ সুবিধার বিষয়টি গভীরভাবে দেখা। এখানে স্যার আপনারা কি ভূমিকা রাখতে পারবেন আমি জানি না। আমরা যেমন শুনি, ধর আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় অনেক বেড়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় বাড়ছে, কিন্তু ওই হারে শিক্ষক তৈরি হচ্ছে না। একই শিক্ষক বিশ্ববিদ্যালয়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রাইভেট ইউনিভার্সিটিতে যেও পড়াচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু কোথাও একটু ফাঁক থেকে যাচ্ছে। সেটা সমন্বয় কিভাবে হবে? আপনি পাবলিক ইউনিভার্সিটি যে শিক্ষকরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, এটা কিন্তু খুব বেশি না। কেননা প্রাইভেট ইউনিভার্সিটিতে যে বিষয়গুলো হয়তো 5-6টা বা 7-8টা ডিসিপ্লিন, কিন্তু পাবলিক ইউনিভার্সিটি, ফর দ্যাট ম্যাটার ঢাকা ইউনিভার্সিটি যদি বলেন, অনেক ডিপার্টমেন্ট, হয়তো দেখা যাবে 10% শিক্ষকও বাইরে পড়াশোনা করাচ্ছে না, সে নিজে বিশ্ববিদ্যালয়েই এই শিক্ষাদানে নিয়োজিত। তারপরে যদি ডিপার্টমেন্ট এনশিওর করতে পারে যে আমার একাডেমিক কমিটি এনশিওর করতে পারে, ফ্যাকাল্টি এনশিওর করতে পারে, ভাইস চ্যান্সেলর এনশিওর করতে পারে যে না, আমার এখানে কোনোভাবে তার যে শিক্ষাদানের যে জায়গাটা, এটা বিঘ্নিত না করে সে বাইরে শিক্ষাদান করছে, এতে প্রাইভেট ইউনিভার্সিটি হয়তো বেনিফিটেড হচ্ছে কিছুটা, আবার পাবলিক ইউনিভার্সিটি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে না। জ্ঞান বিতরণের জায়গা, জ্ঞান আদান প্রদানের জায়গা, এটা কিন্তু আপনাকে শার্পেন করবে। এটা কিন্তু যদি আমি টাকার জন্য শুধু করতে বাধ্য হই এবং আমার জায়গাটা আমি অবহেলা করি, নিজের জায়গাটা, প্রায় আমার যে ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি ফর দ্যাট ম্যাটার, আমি যদি এখানে অবহেলা করে সেটা করি, ইটস এ ক্রাইম। এবং সেটা দেখাশোনা করার দায়িত্ব ডিপার্টমেন্টের, চেয়ারম্যানের, একাডেমিক কমিটির, সিএনডি কমিটি, ফ্যাকাল্টি অ্যান্ড অ্যাবভ অল দ্য ভাইস চ্যান্সেলর উইল হ্যাভ টু মেক শিওর। একটা পাঠদান নিয়ে স্যার অনেক কথা আছে যে এখনকার পাঠদান যে পদ্ধতি, আর সারা বিশ্ব যত এগিয়ে গিয়েছে, আমরা বিশ্বের পাঠদান এবং আমাদের যে পাঠদান পদ্ধতি, ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা আনন্দ পায় না। পাঠদান পদ্ধতি নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণের দিকে নজর দেওয়া কতটা দরকার? এটা শিক্ষক থেকে শিক্ষকের মধ্যে একটু ভিন্নতা আমরা লক্ষ্য করি। কোনো কোনো শিক্ষক সত্যিকার সেন্সে ছাত্রদের মনোযোগটাকে ধরে রাখার মতো করেই তারা কন্ট্রিবিউট করছে, কোনো কোনো শিক্ষক সেটা করতে পারছে না। তো আমাদের একটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট আছে, ওখানে আমরা কিন্তু শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। এই সামনের মাস থেকে শুরু হবে, ওপেন ইউনিভার্সিটি অডিটোরিয়ামে আমরা শুরু করব, বেশ ভালো একটা সংখ্যা দিয়ে, এবং এটা চলবে, অনেক দিন চলবে। আমরা প্রথমে শুরু করছি লেকচারার দিয়ে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দিয়ে, আস্তে আস্তে করে উপরের দিকে যাব, এবং আমরা ডেফিনেটলি উই শুড মেক শিওর যে লার্জ নাম্বার অফ টিচার্স আর ইনভলভড ইন দ্য প্রসেস, যে তাদেরকে আমরা যে ট্রেনিংয়ের ব্যবস্থা চিন্তা করছি আমরা, এটা সামনের মাসেই শুরু হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা খুবই ভালো লাগলো শুনে। বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষকদের যে বেতনের কথা বলেছেন, যে তাদের বেতন সন্তোষজনক নয়, কিন্তু একই সাথে আপনি প্রাইমারির কথাও বলেছেন, সেখানে আরও করুণ অবস্থা। প্রাইমারিতে যদি ভালোভাবে শিক্ষা গ্রহণ না করে, মাধ্যমিকে যদি ভালো শিক্ষক না থাকে, ওই প্রোডাক্টই তো বিশ্ববিদ্যালয়ে আসছে। এই জায়গাটা যথেষ্ট নজর দেওয়া হচ্ছে কিনা, বিশেষ করে আমাদের যদি দেখেন যে আমাদের সমাজে বা আমাদের দেশে দুই রকম শিক্ষা ব্যবস্থা আমরা সাধারণভাবে দেখি। একটা হচ্ছে সাধারণ শিক্ষা, যেটা রাষ্ট্র বা সরকার পরিচালনা করে, একটা সমাজ পরিচালনা করে, সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা। এর মধ্যে ধারা উপধারা আছে। এই যে সামগ্রিকভাবে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে সমন্বয় করা এবং সেখানে কোয়ালিটি এনশিওর করা, এই ব্যবস্থা রাষ্ট্র কি কখনো নিয়েছে বলে মনে হয়? যদি না নিয়ে থাকে, তাহলে আপনি কি পরামর্শ দেন? আসলে এই জায়গায় আমরা ফেল করেছি, টোটালি ফেল করেছি আমরা।
আমরা প্রাইমারি লেভেলে এবং সেকেন্ডারি লেভেলে ভালো শিক্ষক কোনোভাবেই দিতে পারিনি, কেননা ভালো শিক্ষকদেরকে আমরা আকৃষ্ট করতে পারিনি, তার যে সুযোগ সুবিধা দরকার সেটা দিতে পারিনি। তারপরে আমাদের ছেলেমেয়েরা যেহেতু অত্যন্ত মেধাবী, তারা কিন্তু মেধার স্বাক্ষর রাখছে, বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসছে। এরা যদি সেই সুযোগটা প্রাইমারি লেভেলে এবং সেকেন্ডারি লেভেলে পেত, ভালো শিক্ষক, ভালো শিক্ষাদান পদ্ধতি, তাহলে কিন্তু আরও মেরিটের তারা প্রকাশ ঘটাতে পারত, আরও সফলতা অর্জন করত। এবং বিশ্বমানের দিক দিয়ে যদি চিন্তা করেন, আমাদের ছেলেমেয়েরা দে আর রিয়েলি ট্যালেন্টেড, রিয়েলি মেরিটোরিয়াস। কিন্তু এবং দেখবেন এরা বাইরে গিয়ে অনেক প্রতিভার স্বাক্ষর রাখছে, এখানে রাখতে পারছে না অতটা, বিকজ অফ দ্য ফ্যাসিলিটিস, বিকজ অফ দ্য সিচুয়েশন। এবং যে পলিটিক্যাল ক্রাইসিসের মধ্যে দিয়ে গেল, যেটা আমি আগেও বলছিলাম, সেখানে আমরা পিছিয়ে যাচ্ছিলাম, আস্তে আস্তে হয়তো আরও অনেক পিছিয়ে যেতাম। তো এখন আমি আশা দেখছি এই ছেলেরা সত্যি মেরিটোরিয়াস, এবং যে আন্দোলন যেটা হলো, যে পরিবর্তন তারা আনলো, এখানে কিন্তু মেরিট প্লেড এ গ্রেট রোল। এবং দেখেন এদের হাতে কোনো অস্ত্র ছিল না, কোনো লাঠি ছিল না, কিছুই না, ফিউ স্লোগানস অ্যান্ড কলিং দ্য পিপল ইন এ নাইস ওয়ে। আমরা বলেছেন যে আমাদের শিক্ষার্থীরা এই সীমাবদ্ধ সুযোগ সুবিধার মধ্যে অনেক মেধা স্বাক্ষর রাখছে, এবং সেটা আপনি উদাহরণও দিয়েছেন। কিন্তু আমরা দেখি যে এই মেধা অনেক সময় পাচার হয়ে যাচ্ছে, এরকমও শুনেছি। এটাকে পাচার বলবেন না, এটা আসলে ঠিক আছে যে তারা বিদেশে যাচ্ছে উচ্চশিক্ষার জন্যে, এটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? এখন আমাদের তো প্রতিযোগিতা শুধু দেশের মধ্যে না, এটা একদম গ্লোবাল কম্পিটিশনের জায়গায় আমরা চলে এসেছি। এবং দেখবেন যে ওয়েস্টার্ন, যাদেরকে আমরা বলি পশ্চিমা বিশ্ব, এখানে আমাদের এই অঞ্চলের, সার্ক অঞ্চলের যারা মেরিটোরিয়াস স্টুডেন্টস, তারাই তো ওখানে আবার শিক্ষা লাভ করে তারা কিন্তু লিডিং রোল প্লে করছে। এই লিডিং রোল প্লে করার কারণে তার দেশও কিন্তু বেনিফিটেড হচ্ছে। তা আমি মনে করি যে গ্লোবাল পার্সপেক্টিভে আমাদের ছেলেমেয়েরা যারা যাচ্ছে, তারা পড়াশোনা করছে, আরও ট্রেইনড হচ্ছে, তারপরে ফিরে আসছে, লার্জ নাম্বার রয়েও যাচ্ছে। যারা রয়ে যাচ্ছে তারাও কিন্তু কন্ট্রিবিউট করছে। এতে আমার এখানে ঘাটতি হচ্ছে না, বিকজ আমাদের মেরিটোরিয়াস স্টুডেন্টসদের সংখ্যা অনেক। এখানে যে ব্রেন ড্রেন বলতে, যে আমি যদি ধরে সবাইকে চাকরি দিতে পারতাম, কিংবা আমাদের দরকার আমরা চাকরি দিতে পারছি না, আমাদের অত শিক্ষিত জনবল নেই, এটা যদি দেখতাম তাহলে ব্রেন ড্রেন আমাদেরকে এফেক্ট করতো। কিন্তু আমরা যারা রয়ে যাচ্ছে ভেরি মেরিটোরিয়াস, তারাও অনেক মেরিটোরিয়াস, তাদেরকে সবাইকে আমরা চাকরি দিতে পারছি, গবেষণায় নিয়োগদান করতে পারছি না। সুতরাং এই ব্রেন ড্রেনের যে খারাপ দিকটা, এটা কিন্তু আমাদেরকে ওইভাবে স্পর্শ করছে না। আমাদেরকে বলবো যারা এখানে আসে, তারা অনেক লার্জ নাম্বার অফ মেরিটোরিয়াস পারসনস আর হিয়ার, তাদেরকে যদি আমি চাকরির জায়গাটা সৃষ্টি করতে পারি, চাকরির বাজার সৃষ্টি করতে পারি তাদের জন্য, তারপরে কথা আসবে যে আমরা বাইরের থেকে যে ছেলেগুলো আমাদের এখান থেকে গেল বাইরে, তারা আবার ফিরে আসার বিষয়ে তাদেরকে কীভাবে অ্যাট্রাক্ট করতে পারি। পাকিস্তানে আমরা গেছিলাম কিছুদিন আগে একটা সফরে, সার্কের হায়ার এডুকেশন সামিট। তো ওইখানে আমরা দেখলাম যে ওদের ইউনিভার্সিটিগুলো খুব ভালো করছে, এখন খুবই ভালো করছে, এবং শিক্ষকরা অনেক স্যালারি পায়, গবেষণার অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, ডিসপাইট অল দ্য অডস। এবং ইকোনমিক্যালি আমাদের চেয়ে অনেক খারাপ অবস্থা, তারপরেও কিন্তু থাকছে। তো এখানে আমাদের এখন শিক্ষায় মনোযোগ দিতে হবে। শিক্ষায় মনোযোগ যদি আমরা দিতে পারি, গবেষণার জায়গা সৃষ্টি করতে পারি, নতুন নতুন ইনোভেশন হয়, এই ইনোভেশনগুলোকে যদি মার্কেটিং করতে পারি ভালোভাবে, তাহলে আমরা অনেক এগিয়ে যাব। আপনি বলছিলেন যে আমাদের গ্লোবাল, শুধু তো দেশ না, গ্লোবাল কম্পিটিশন, এখন তো গ্লোবাল যুগ। তো সেক্ষেত্রে আমরা যে বিশ্ববিদ্যালয়ের যে বৈশ্বিক র্যাঙ্কিং, সেখানে তো আমাদের অবস্থান তো খুব সন্তোষজনক বা নয়। তো এখানে আপনার বক্তব্য? এখানে গবেষণার জায়গাটাই আমরা দারুণভাবে হোঁচট খাচ্ছি। গবেষণা এখন কিন্তু খুবই ব্যয়বহুল একটা বিষয়। যে ইনস্ট্রুমেন্টগুলো কিনতে হয়, সেই ইনস্ট্রুমেন্টগুলো অত্যন্ত এক্সপেন্সিভ ইনস্ট্রুমেন্টস। তো সেই সুযোগটা যদি না দিতে পারি, তাহলে কিন্তু গবেষণা ভালো গবেষণা হবে না, ইনোভেশন হবে না। একটা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে যে গবেষণাটা প্রকাশ করছি আমরা, সেটা কিন্তু প্রথমেই দেখবে যে কিভাবে আমি সেই গবেষণাটা করলাম। সেখানে যদি দেখা যায় যে আমরা খুব প্রিমিটিভ যুগে বসবাস করার অবস্থায় যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল, সেই ইনস্ট্রুমেন্টগুলো কাজ করছি, আমরা মডার্ন ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো খুবই এক্সপেন্সিভ, তাদেরকে আনতে পারছি না, সেগুলো ডেফিনেটলি আমরা পিছিয়ে যাচ্ছি। প্রকাশনার ক্ষেত্রে আমরা মাঠ খাচ্ছি,
আমরা গবেষণার ক্ষেত্রে মাঠ কাটছি। সেক্ষেত্রে আপনি এই শিক্ষা ব্যবস্থা দেখেন, এখন প্রযুক্তি এত এগিয়ে গিয়েছে, এখন যদি ধরেন একটা আমরা আপনি পিএইচডির কথা বলছিলেন বা বিভিন্ন লেখা, এখন এআই যুগ চলে আসছে, এখন একজন এআই দিয়ে একটা পিএইচডি থিসিস লিখে ফেলা যায়। এখন শিক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তি যদি ব্যবহার করতে হয় তাহলে তো শিক্ষার বাজেট বাড়াতে হবে। এটা অবশ্যই অবশ্যই। সেখানে আপনি কি বলবেন? শিক্ষার বাজেট বাড়াতে হবে, মানে অনেকভাবে, অনেক পরিমাণে বাড়াতে হবে। এটা ভালো একটা পোর্শন আসতে হবে বাজেটের যে বিভিন্ন অ্যালোকেশন, সেখানে শিক্ষা খাতে এবং পরিকৃতভাবেই শিক্ষা খাতে, যে আসলেই যেন শিক্ষা খাতেই সেটা ব্যয় হয় এমনটি করে যথেষ্ট পরিমাণে বাড়াতে হবে। এর কোনো অল্টারনেটিভ নেই দেশকে এগিয়ে নেওয়ার জন্য। কিন্তু গত 15 বছর স্যার আপনি কি দেখেছেন? 15-16 বছরে আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা দেখেছি, আবার পরিবর্তন করতে দেখেছি, আবার পরিবর্তন। এই যে শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা রকম মানে গবেষণা পরীক্ষা নিরীক্ষা, যেটা অনেক সময় খুব ভালো ফল কি দিয়েছে কিনা? প্রথমে আমি বলবো যে কোনো সময় শিক্ষা খাতে আমরা বাজেট বরাদ্দ সেভাবে করিনি, নেভার নেভার। আর যে বলছেন যে শিক্ষা ব্যবস্থায় নানা রকম পরীক্ষা এডুকেশন, হ্যাঁ এডুকেশন পলিসি যেগুলো, তো সেখানে এক এক সময় একটা কমিশন হয়েছে, পরবর্তী সরকার এসে সেই কমিশনের ভালো মন্দগুলো বিচার বিবেচনা না করেই জাস্ট তারা বাদ দিয়ে তাদের পছন্দ মতো লোকজনকে নিয়ে আবার একটা কমিশন করছে, আবার নেক্সট গভর্নমেন্ট এসে সেটা বাদ দিচ্ছে। তো আমাদের চিন্তা রাখতে হবে যে শিক্ষা কমিশন যেটা আমরা করব, সেখানে প্রকৃতভাবেই যারা শিক্ষকতাতে নিয়োজিত আছে, শিক্ষা ব্যবস্থা নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করছে, তাদের অবস্থানটা বিয়ন্ড কন্ট্রোভার্সি, তাদেরকে যদি করতে পারি, বেস্ট গ্রুপ অফ পিপল, তাদেরকে যদি ইনভলভ করে করতে পারি, তাহলে আমার মনে হয় একটা জায়গায় আমরা পৌঁছতে পারবো। কিন্তু আমরা আমাদের মতো করে পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে যদি কোনো শিক্ষা কমিশন গঠন করি, সেটা পরবর্তী সরকার এসে আবার সেটাকে গ্রহণ করছে না, বাদ দিয়ে আবার নিজের মতো করে করছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। প্রকৃতভাবেই যারা কন্ট্রিবিউট করতে পারবে, যারা সবার কাছে গ্রহণযোগ্য, এমন ব্যক্তিদের নিয়েই কিন্তু শিক্ষা কমিশন করা উচিত। এখন একটা তার মানে আপনি নতুন করে এই যে নতুন বাস্তবতায় একটা শিক্ষা কমিশনের প্রয়োজনের কথা আপনি বলছেন। বিশেষ করে যদি আমরা দেখি যে স্যার সংবিধানে যেটা বলা ছিল যে একই পদ্ধতির গণমুখী ও সর্বজনীন শিক্ষা ব্যবস্থা করার কথা ছিল, সেই আকাঙ্ক্ষার কথা ছিল। আমরা এখন 24শে আন্দোলনের পরে তা আমরা তো সেই রকম একটা আকাঙ্ক্ষার স্বপ্ন দেখছি। তাহলে কি একটা শিক্ষা কমিশন করে সেই আকাঙ্ক্ষা দিকে যাওয়া যেতে পারে? আমি ওইটাকে যত সিরিয়াসভাবে দেখব সার্বজনীন করার জন্য, তার চেয়ে যে শিক্ষা ব্যবস্থা আমাদের আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু কন্ট্রিবিউট করার সুযোগ, যদি আমি সেই পরিবেশটা সৃষ্টি করতে পারি যে ছাত্র শিক্ষক একসাথে জ্ঞান সৃষ্টি করছে, সমাজের যে সমস্যাগুলো এগুলো চিহ্নিত করছে, সেগুলো দূর করার জন্য ছাত্র শিক্ষক একসাথে কাজ করতে পারছে। পার্টিকুলারলি ইউনিভার্সিটি লেভেলে শিক্ষক সিনিয়র স্কলার্সের জায়গা থেকে, আর একজন ছাত্র বিকজ অফ হিজ আর হার এইজ ইয়াঙ্গার স্কলার জায়গা থেকে, উভয়ে মিলে জ্ঞান সৃষ্টি করবে। সমাজের যা কিছু চাহিদা, যা কিছু সমস্যা, প্রবলেমস, ইস্যুস, এগুলোকে অ্যাড্রেস করবে যথাযথভাবে। এমনটি যদি করতে পারে, সব শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়েই কিন্তু কন্ট্রিবিউট করার সুযোগ আছে। আপনি স্যার বলেছেন যে জ্ঞান সৃষ্টি করবে। আমরা যে বিশ্ববিদ্যালয় শিক্ষা যদি দেখি, আমরা এটা তো বিশেষমুখী, মানে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখন দেখি লাইব্রেরির সামনে লাইন দিয়ে বিশেষ বই পড়া, মানে চাকরি তাদের একমাত্র উপলক্ষ হয়ে দাঁড়াচ্ছে। এই জায়গাটা নিয়ে আপনি কি বলবেন? দেখেন, আমাদের এই ছাত্রছাত্রীরা যেখান থেকে আসছে, একটা অত্যন্ত দরিদ্র ফ্যামিলি থেকে হয়তো আসছে, তার দিকে তাকায় আসছে, সে যখন শিক্ষিত হচ্ছে তার দিকে তাকাই আছে, তার বাবা মা ভাই বোন সবাই তাকিয়ে আছে। একে খুব তাড়াতাড়ি একটা জায়গায় যেতে হবে যেখানে সে কিছু আর্থিক উপার্জন করবে, এই তার ফ্যামিলিকে, তার পরিবারের প্রতি তার দায়িত্ব পালন করবে। এই জায়গাটাই কিন্তু তাকে বাধ্য করছে যে বিশেষ বা অন্য কোনো চাকরি লাভ করার জন্য যেন আমার এই শিক্ষা ব্যবস্থা, আমাকে শিক্ষিত হতে হচ্ছে বিকজ আমি একটা চাকরি যেন অর্জন করতে পারি। কিন্তু যদি এমন হতো যে আমি শিক্ষিত হচ্ছি এবং সমাজের দায়িত্ব, দেশের দায়িত্ব আমাকে সেই জায়গাটায় নিয়ে যাওয়া, আমার কাজ হচ্ছে
আমি প্রকৃতভাবেই একজন শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলব নিজেকে। এখানে দেখেন এমনিতে ধরেন সবাই যখন শিক্ষা গ্রহণ তার তো একটা কর্মসংস্থান দরকার, সেটা তো একটা দিক থাকবেই। কিন্তু আপনি যেটা বলছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয় শুধু ব্যবসার কথা যতটা ভাবছে, এবং আপনি যদি সাবজেক্টগুলো দেখেন বাজারের যেগুলো কাটতি আছে, বাজারমুখী সাবজেক্টগুলোকে পড়ানো হচ্ছে। এই যে সেখানে দর্শন নাই, বা যে সাবজেক্টগুলো সমাজে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করতে পারে, যে শিক্ষা মানুষকে ছাত্র শিক্ষাদেরকে চিন্তাশীল করবে, চিন্তার দিগন্ত বাড়াবে, সেদিকে না যেয়ে যে আমরা এই যে শুধু বাজারমুখী শিক্ষা ব্যবস্থা দিকে যাচ্ছি, সেখানে আপনি আমি আমার চিন্তার আগে সুযোগ আছে যেটা কিনা? বললাম যে কারণে বাজারমুখী হচ্ছি সেটা আমাদের দেখতে হবে, সেটা বিবেচনায় আনতে হবে। যে আমি পড়াশোনা করে আমি যেন সহজে একটা চাকরি পেতে পারি, মোটামুটি একটা অর্থ উপার্জন করতে পারি, আমার পরিবারের প্রতি আমি আমার দায়িত্ব পালন করতে পারি, এইভাবে করেই কিন্তু দেখছে। কিন্তু জ্ঞান অর্জনের ক্ষেত্রে সবগুলো সাবজেক্টেই যে আমি একটা কন্ট্রিবিউট করতে পারি, আমাকে চিন্তার খোরাক দিবে, আমি জ্ঞান সৃষ্টি করব, আমি সমাজে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করব, সেখানে চেয়ে সমাজ আমাকে কতটুকু দিতে পারবে, কোন শিক্ষাটা গ্রহণ করলে আমি একটা চাকরি পাবো, আমার পরিবারের প্রতি আমি নজর দিতে পারবো, সেদিকেই কাজ করছে বেশি বেশি। এটা একটা সামাজিক অবস্থানের কারণে। সমাজ যদি এগিয়ে যায়, দেশ যদি এগিয়ে যায়, তাহলে দেখবেন যে আমরাও এই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা শুধু বাজারমুখী না হয়ে আমরা শিক্ষিত হওয়ার জন্য বিভিন্ন ডিসিপ্লিন, চিন্তার খোরাক পাওয়ার জন্য যে বিভিন্ন ডিসিপ্লিনগুলো, সেগুলো তো আমরা আকৃষ্ট হচ্ছি। শিক্ষার মাধ্যম মাতৃভাষা হওয়া উচিত বলে অনেকে বলেন, বিশেষ করে এক্ষেত্রে কেউ কেউ কোরিয়া বা চীনের উদাহরণ দিয়ে থাকেন। পুরো শিক্ষা ব্যবস্থা শিক্ষার মাধ্যম কি মাতৃভাষা হওয়া উচিত বলে মনে করেন? আমাদেরকে চীনের সাথে বা কোরিয়ার সাথে তুলনা করলে খুব ভালো হবে বলে আমি মনে করি না। আমাদের যেখানে কম্পিটিশনের জায়গাটা, সেই জায়গায় আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কাদের সাথে কম্পিট করছি, সেটা যদি মাথায় রাখি গ্লোবাল পার্সপেক্টিভে। হ্যাঁ, বাংলাকে তো আমার ডেফিনেটলি, এটা আমার মাতৃভাষা, এটাকে তো এখানে হৃদয়ে ধারণ করেই এগোতে হবে। কিন্তু শিক্ষা ব্যবস্থার সব কিছু, ফর দ্যাট ম্যাটার্স কেমিস্ট্রি, ফিজিক্স, এভরিথিং, সব কিছু বাংলায়, যে টার্মসগুলো বাংলায়, যেটা কিনা আরেকজন বুঝবে না, জানবে না, সেও এটার ইংরেজি টার্মটা জানে না, এটা হলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। আমাদেরকে আমার ভাষাটাকে ঠিক জায়গায় রেখে তারপরেও আন্তর্জাতিকভাবে এগিয়ে যাওয়ার জন্য যেটা দরকার, সেটাকেই আমাকে যেতে হবে। বিশেষ করে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই সেক্টরে শুধু বাংলা দিয়ে আমি বেশি দূর যেতে পারবো না। স্যার, শেষ দিকে আলোচনার আমরা এই যে জুলাই আন্দোলন হলো, শিক্ষার্থীরা, ছাত্র জনতার শিক্ষা আন্দোলন, শিক্ষার্থীরা এখানে নেতৃত্ব দিয়েছে, তো আপনি কতটা আশাবাদী যে আমরা এই শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যে হাতছাড়া হয়ে যাবে না আগামী দিনগুলোতে, কতটা আপনি আশাবাদী? আমরা তো বেশ কিছুদিন হাইলি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, আমরা সমস্ত আশার জায়গা থেকে সরে এসেছিলাম। এরা আমাদেরকে নতুন জায়গা একটা এনে দিল, নতুন একটা জায়গা সৃষ্টি করলো, যেখানে আমরা নতুনভাবে চিন্তা করতে পারছি। এবং আমাদের ছেলে মেয়েগুলো যে ডেডিকেশনের সাথে, যে ডিভোশনের সাথে, ডিটারমিনেশনের সাথে তারা জীবন বাজি রেখে কাজ করলো, এটা তো মানে আমরা শুধু না, শুধু দেশবাসী না, পুরো পৃথিবী বিস্ময়ের সাথে লক্ষ্য করেছে। এটা কিন্তু আমরা কোনোদিন চিন্তা করতে পারিনি, দেখার সুযোগ তো কোনোদিন হয়নি যে ইয়াং জেনারেশন ক্যান ডু সো মাচ। সো ডেফিনেটলি তাদের প্রত্যাশার জায়গা আছে একটা, তারা কী প্রত্যাশা করে, কী জন্য এটা করলো, সেটাকে আমাদের বুঝতে হবে, জানতে হবে, এবং সেই জায়গায় আমাদের অবশ্যই তাদের প্রত্যাশার জায়গা পূরণ করতে হবে। এবং যে ব্যবস্থার মধ্যে দিয়ে তারা এত স্যাক্রিফাইস করলো, এরপরে যেন এটা এমন না হয় যে এই অনুভূতিটা হারায় গেল, এটা কোনোভাবেই ঠিক হবে না। এই জায়গাটায় আমাদের বারবার ফিরে আসতে হবে, বারবার লক্ষ্য করতে হবে, বারবার চিন্তা করতে হবে যে না, কেন এত বড় স্যাক্রিফাইস করলো ছেলে মেয়েরা। এবং মেয়েগুলো দেখেন, মেয়েগুলো হল থেকে বেরিয়ে আসলো, যেহেতু তাদের আত্মমর্যাদার জায়গাটায় হোঁচট খেয়েছিল, তারা কিন্তু কীভাবে বেরিয়ে আসলো। প্রাইভেট ইউনিভার্সিটি, এরা কিন্তু বিশেষ পরীক্ষা দেয় না, খুব রিয়েরলি তারা দেয়। প্রাইভেট ইউনিভার্সিটি যেভাবে এগিয়ে আসলো সবাই মিলে, এবং তারা পুরো দেশবাসীকে সম্পৃক্ত করলো, এটা তো অ্যামেজিং। ডেফিনেটলি পুরো পৃথিবী বিস্ময়ের সাথে লক্ষ্য করেছে।
আমরাও বিস্মিত এবং আমরা মনে করি এটা একটা যে নতুন একটা জায়গা তারা উপহার দিল, এটাকে যেমন করে হোক ধরে রাখতে হবে। আমরা প্রত্যাশার জায়গা হারানো চলবে না। সে প্রত্যাশা করি। আমরা সর্বশেষ যেটা আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের ভিসি, পিএসসি চেয়ারম্যান, এখন ইউজিসি চেয়ারম্যান। এখন সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থার সংকট এবং করণীয় নিয়ে আমি প্রশ্ন করিনি, কিন্তু আপনার হয়তো বলার ইচ্ছে আছে, বা একটু যদি সাম আপ করেন। আমাকে কন্ট্রিবিউট করতে হবে। সমাজ আমাকে দিয়েছে অনেক কিছু এবং সমাজকে এখন আমার ফিরিয়ে দিতে হবে। যে যে জায়গায় আমরা সততার সাথে আমরা কাজ করব, আমরা প্রত্যাশাকে ধারণ করে, যেটা আমি বললাম একটু আগে, যে ইয়াং জেনারেশন জেন জি যে প্রত্যাশার জায়গা সৃষ্টি করেছে, সেটাকে ধারণ করে আমরা অনেস্ট ওয়েতে সততার সাথে আমার জবাবদিহিতা নিশ্চিত করে, আমার বিবেকের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করে আমি একটা সুন্দরভাবে নিজেকে গড়ে তুলব এবং দেশকে গড়ে তোলার জন্য যেখানে যে আছি সেখান থেকে তার অবদান রাখব। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, অধ্যাপক ডক্টর এস.এম.এ ফায়েজ। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অনেক ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান পরামর্শ দিয়েছেন, আমরা কৃতজ্ঞ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখলেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংকট এবং করণীয় আলোচনা করলাম। আমরা এমন একজন ব্যক্তিত্ব যিনি শিক্ষা নিয়ে অনেক দিন, দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং তিনি যেটা বলেছেন যে দেশ তাকে অনেক দিয়েছে, তিনি সারাক্ষণ কন্ট্রিবিউট করে যাচ্ছে এবং আমরা উৎসাহিত, আমরাও যার যার জায়গা থেকে সমাজের জন্য কিছু একটা করব। বিশেষ করে তরুণ প্রজন্ম, শিক্ষার্থীরা যে আকাঙ্ক্ষা আমাদের মাঝে দিয়েছে, সেই আকাঙ্ক্ষা কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। সবাই ভালো থাকবেন।